আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা হচ্ছে ম্যাট্রিক্সের 1.1 নিয়ে আলোচনা করছিলাম। এখন হচ্ছে আমরা 1.2 টা মেইনলি আলোচনা করব আরকি। তো এখন হচ্ছে ম্যাট্রিক্সের হচ্ছে আমাদের যে মূল পার্টটা হচ্ছে এইখান থেকে স্টার্ট হবে। তো এর আগে আমি বলছিলাম যে নির্ণায়ককে আমরা হচ্ছে উভয় পাশে এরকম একটা করে বার চিহ্ন দিয়ে প্রকাশ করে থাকি। যদি উভয় পাশে এরকম ডাবল বার থাকতো সেক্ষেত্রে এটাই কিন্তু আমাদের কি হয়ে যেত? ম্যাট্রিক্স হয়ে যেত। বাট যখনই একটা করে বার থাকবে তখন এটাকে আমরা কি বলে থাকি? একটা নির্ণায়ক বলে থাকি। তো বলছে এখানে একটা n ক্রমের বর্গ ম্যাট্রিক্স দেখানো হইছে। তো যার হচ্ছে নির্ণায়ক আমরা বের করব। অর্থাৎ ডিটারমিন্যান্ট অফ A অথবা মডুলাস অফ A। অর্থাৎ এই জিনিসটা মানে হচ্ছে ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে A ম্যাট্রিক্স। ওই ম্যাট্রিক্সের যে মানটা পাবা তুমি, ওভারঅল মান যেটা পাবা, ওই মানটাই হচ্ছে তোমার কি ডিটারমিন্যান্ট অফ A অথবা নির্ণায়ক অফ A। ঠিক আছে? আচ্ছা। তো এখন যদি আমি তোমাকে একদম আচ্ছা, এখন আসো এই যে চিহ্নটা, এই যে মডুলাস চিহ্নটা, এই মডুলাস চিহ্নটা দিয়ে কি বোঝায় মেইনলি? মডুলাস চিহ্ন মানে হচ্ছে আমরা যাই ঢুকাই না কেন সবসময় একটা পজিটিভ মান আসবে। আমি এটার ভিতর নেগেটিভ ঢুকাই, রেজাল্টে পাবো একটা পজিটিভ মান। আমি যদি একটা পজিটিভ ঢুকাই, রেজাল্টে পাবো একটা পজিটিভ মান। অর্থাৎ আমি প্লাস ঢুকাই আর মাইনাস ঢুকাই অলওয়েজ একটা পজিটিভ মানই পাবো। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মডুলাসের মিনিং ছিল। এটা কি ছিল? আমাদের একটা মডুলাসের মিনিং ছিল। আচ্ছা, এখন উম আর এইখানে হচ্ছে মেইনলি আমরা বোঝাচ্ছি হচ্ছে ডিটারমিন্যান্ট বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি? ডিটারমিন্যান্ট বোঝাচ্ছি অর্থাৎ নির্ণায়ক বোঝাচ্ছি। এখানে কিন্তু নরমালি আমরা এভাবে ক্যালকুলেশন করলে হবে না। এখানে হচ্ছে আমরা ওই যে উপমেট্রিক্সের সাপেক্ষে ক্যালকুলেশন করে দেখাবো আমি। সামনে এক্সাম্পল দেখালে বুঝতে পারবা। তো আমি জাস্ট একটু প্রিলিমিনারি আলোচনা করতেছি আরকি। এই যে যেমন ধরো এখানে হচ্ছে কি বলছে, এইটা একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট অফ এ বের করো, অর্থাৎ এইটার মান নির্ণয় করো, অর্থাৎ ডিটারমিন্যান্ট অফ এ অথবা মডুলাস অফ এ বের করো। তাহলে কিভাবে বের করবে? আড়াআড়ি গুণ, প্রথম হচ্ছে এই যে a11 এখান থেকে স্টার্ট হবে, আড়াআড়ি গুণ মাইনাস এইটা, তাহলে a11 ইনটু a22 মাইনাস a21 ইনটু a12, a21 ইনটু a12। তাহলে এটা হচ্ছে কি আমাদের ডিটারমিন্যান্ট অফ এ। ওকে? এই যে দেখো প্রথমে হচ্ছে এই তীর চিহ্ন মাইনাস ওই তীর চিহ্ন। তীর চিহ্নটা মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে এইটা মাইনাস এইটা। ওকে? আচ্ছা। এই যে এইটা মাইনাস এইটারে এইভাবে দাও অথবা এইভাবে দাও একই জিনিস। এটাও এইভাবে দাও আর এইভাবে দাও একই জিনিস। ওটা প্যারা নাই। উম তাহলে এটা গেল আমাদের। এখন আমরা ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই। এত কাপঝাপ আলোচনা করে লাভ নাই। এভাবে তেমন কিছু বুঝবাও না। এক্সাম্পল দেখলে সবচাইতে ভালো বুঝবা। আচ্ছা। এগুলা দরকার নাই। এগুলো হচ্ছে আমি পড়াবো যখন আমি ইনভার্স ম্যাট্রিক্স বের করব তখনই দেখতে পারবা। আমি প্রত্যেকটা পেজ একটু উল্টায় দেখতেছি যে আসলে তোমার কোনো কিছু স্কিপ যায় কিনা। হুম, এগুলাও দরকার নেই। এগুলো আমি দেখাবো, সবগুলাই দেখাবো। এইখানে একটু সুন্দর জিনিস আছে। দেখো, এখানে একটা কথা বলতেছে কি নির্ণায়কের ধর্মাবলী। এই জিনিসটা আমরা একটু আলোচনা করব। নির্ণায়কের ধর্মাবলী। কোন নির্ণায়কের একটি সারির বা কলামের সকল ভুক্তি শূন্য হলে নির্ণায়কটির মান কি হবে? শূন্য হবে। এটা এমসিকিউর জন্য ইম্পোর্টেন্ট। আমরা যখন নির্ণায়ক সলভ করব ওইটার জন্য ইম্পোর্টেন্ট। লাইনগুলা কিন্তু মনে রাখবা এক্সাম্পল সহ। কোন নির্ণায়কের যেকোনো একটি সারি অথবা যেকোনো একটি কলামের সকল ভুক্তি শূন্য হলে ওই নির্ণায়কের মানটাই কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। যেমন ধরো এই নির্ণায়কের এই সারির প্রত্যেকটা ভুক্তির মান 0, সুতরাং এর রেজাল্ট কত? 0। সিমিলারলি এই নির্ণায়কের এই একটা কলামের মান 0, তো পুরাটা নির্ণায়কের মানই কত? 0। তাহলে আমাদের চলে গেল না প্রথম? তো আমরা যখন সামনের দিকে নির্ণায়ক সলভ করব, আমরা যদি দেখি কোথাও যে কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের মান 0 হয়ে যাচ্ছে, সুতরাং আমরা খুব সুন্দর করে বলে দিতে পারবো যে ওই নির্ণায়কের মানটাই কি হবে? 0 হবে। ওকে? তো এই জিনিসটা একটু মাথায় রাখবা।
এরপরে আসো আরো কিছু বৈশিষ্ট্য আছে এখানে। কি বলতেছে দেখো, কোন নির্ণায়কের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে স্থানান্তর করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকবে। এর কথার মানে হচ্ছে, চিন্তা করো যে এই প্রথম সারিটা আছে, ধরো এটা একটা নির্ণায়ক দেওয়া আছে, এই নির্ণায়কের প্রথম সারিটাকে প্রথম কলামে, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামে, তৃতীয় সারিটাকে যদি তৃতীয় কলামে আমি স্থানান্তর করি, অর্থাৎ এক কথায় যদি আমি ট্রান্সপোজ করে দেই, ট্রান্সপোজ করে দিলে আমাদের নির্ণায়কের মানের কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ এই নির্ণায়কের জন্য আমি যেই মানটা পাবো, সিমিলারলি এই নির্ণায়কের জন্য আমি সেম মানই পাবো। অর্থাৎ আমি যদি কোনো একটা ম্যাট্রিক্স এ আছে, এখন এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অফ এ বের করি, আবার এই এ কে যদি আমি ট্রান্সপোজ করার পর ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ বের করি, তাহলে হচ্ছে আমি সেম মানই পাবো। অর্থাৎ নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হবে না। বাকিটা আমরা হচ্ছে আজান দিচ্ছি, আজানের পর শুরু করতেছি। আচ্ছা, তো আমরা যদি শুরু করি আবার, আমাদের হচ্ছে এরপরে দেখি আমরা ৩ নাম্বার বৈশিষ্ট্যটা আমাদেরকে কি বলতেছে। বলতেছে কোন নির্ণায়কের দুইটি সারি পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তিত হয়। এই কথাটার মানে কি? বলতেছে দেখো, কোন নির্ণায়কের দুইটি সারি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে, অর্থাৎ দুইটি সারি অথবা দুইটি কলাম। এখন দেখো, এই যে এই সারিটা আর এই সারিটা দিকে, প্রথম সারি দ্বিতীয় সারির দিকে তুমি কি করো, এখন কি হয়েছে, এরপরে দ্বিতীয় সারিটা প্রথমে চলে গেছে, প্রথম সারিটা সেকেন্ডে, অর্থাৎ এই দুইজনের মধ্যে কি হয়েছে, ইন্টারচেঞ্জ হয়েছে। অর্থাৎ এক নম্বর সারির জায়গায় দুই নম্বর সারি চলে গেছে, দুই নম্বর সারির জায়গায় এক নম্বর সারি চলে আসছে। কখনো যদি এইরকম কাজ আমি করতে চাই, সেক্ষেত্রে সামনে একটা মাইনাস দিয়ে দিতে হবে। কি দিয়ে দিতে হবে? একটা মাইনাস দিয়ে দিতে হবে। আমি আবারও বলি, চিন্তা করি এখানে ১ নাম্বার রো, ২ নাম্বার রো, ৩ নাম্বার রো। আমি যদি কখনো একটা কাজ করি হচ্ছে যে ২ নম্বর রোকে ১ নাম্বার, ধরো আমি ৩ নাম্বার রোকে ২ নম্বরে আনবো। তাহলে এর সামনে আমাকে একটা মাইনাস দিয়ে দিতে হবে আগে। তাহলে ১ নাম্বার রোতে তো আমি কিছু করি নাই। তাহলে ৩ নাম্বার রো ২ এ চলে আসছে আর ২ ৩ এ চলে গেছে। তাহলে এটা। আবারও যদি এটাকে এবার ৩ নাম্বারকে চাচ্ছি আমি ১ নাম্বারে তুলতে, তাহলে আবার একটা মাইনাস দিতে হবে না? তাহলে মাইনাসে, মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে ৩ আবার ১ এ চলে আসলো, ১ এইখানে চলে আসলো, ২ এইখানে চলে আসলো। বোঝা গেছে ক্যালকুলেশন গুলো কিভাবে হয়? এই জিনিসপাতিগুলো আমাদের সামনে লাগবে যখন আমরা নির্ণায়কের প্রবলেম সলভ করব তখন। এরপর আসো ৪ নাম্বার যে বৈশিষ্ট্যটা নিয়ে আলোচনা করছে, এখানে দেখি বলতেছে কোন নির্ণায়কের দুইটি সারি বা কলাম একই হলে নির্ণায়কের মান শূন্য হবে। হ্যাঁ, দেখো এইখানে দেখো, বলতেছে কোন নির্ণায়কের দুইটি সারি অথবা দুইটি কলামের মান যদি সেম হয়, যেমন দেখো এই প্রথম সারি আর তৃতীয় সারিটা সেম আছে, যেহেতু প্রথম সারি এবং তৃতীয় সারির সেম, সুতরাং এই নির্ণায়কের মান কি হবে? 0। সিমিলারলি এইখানে দেখো দ্বিতীয় কলাম আর তৃতীয় কলামটা সেম আছে, যেহেতু দুইটা কলাম সেম, এর মানে এটার মানও কত আসবে? 0 আসবে। ওকে, আচ্ছা, এরপর আসো ৫ নাম্বার বৈশিষ্ট্য। কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক ভুক্তিতে যে কোনো সংখ্যা m দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকে ওই সংখ্যা m দ্বারা গুণ বোঝায়। অর্থাৎ তোমাকে এখানে বলতেছে, ধরো তুমি একটা যে কোনো সারি অথবা যে কোনো একটা কলামকে তুমি m দিয়ে গুণ করলা। চিন্তা করো যে এই সারিটাকে তুমি কি দিয়ে গুণ করছো? m দিয়ে গুণ করছো। এখন এই সারিটাকে m দিয়ে গুণ করা মানে এই পুরাটা নির্ণায়ককে তুমি m দিয়ে গুণ করছো। যেমন ধরো এখানে এই যে দেখো, এই সারিটাকে তুমি m দিয়ে গুণ করছো মানে সামনে একটা m রেখে এই পুরাটাকে m দিয়ে গুণ করা বোঝাচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, অর্থাৎ তুমি যদি কখনো এইরকম যে কোনো একটা সারি দিকে কোনো কিছু কমন নিতে চাও, তখন ওই জিনিসটাকে তুমি কমনে সামনে নিয়ে আসতে পারবা। ওকে,
সামনে এগুলো লাগবে আমাদের, যখন আমরা প্রবলেম সলভ করবো তখনই বারবার লাগবে। এই জন্য এই ধর্মগুলো জেনে রাখা খুবই দরকার। এরপর আসলে 6 নম্বর বৈশিষ্ট্য বলতেছে কোন নির্ণায়কের একটি সারি বা কলাম এর প্রত্যেক ভুক্তিতে ২টি সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা সম্ভব হলে নির্ণায়কটিকেও ২টি বা ২টিকে নির্ণায়কটিকেও ২টি নির্ণায়কের যোগফল রূপে প্রকাশ করা যায়। যেমন ধরো এই যে এই প্রথম কলামের দিকে খেয়াল করো। এই প্রথম কলামটাকে দেখো আমি হচ্ছে ২টা যোগফল আকারে আছে। কি আছে? ২টা ভুক্তি যোগফল আকারে আছে। এখন যেহেতু যোগফল আকারে আছে, আমি চাইলে এটাকে ২টা নির্ণয়কে ভাগ করে লিখতে পারবো। কিভাবে? A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3 এটা একটা নির্ণায়ক হইতে পারে। আরেকটা হচ্ছে এই যে যোগফলটাকে প্লাস চিহ্ন দিয়ে আলাদা করে দিলাম। এই প্লাস চিহ্নটাকে এখান দিয়ে আলাদা করে দিলাম। তাহলে K1 K2 K3 বোঝা গেছে? চাইলে এইভাবে লিখতে পারবো। যখন আমার দরকার হবে তখন এইভাবে লিখবো। এবার আসো 7 নাম্বার বৈশিষ্ট্যটা আমাদেরকে কি বলতেছে দেখি। বলতেছে একটা নির্ণায়কের একটি সারি ভুক্তিগুলোর সাথে ওই নির্ণায়কের অপর এক বা একাধিক সারির ভুক্তিগুলোর কে গুণিতক যোগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। কি বলতেছে? একটি নির্ণায়কের একটি সারি বা কলামের ভুক্তিগুলির সাথে ওই নির্ণায়কের অপর এক বা একাধিক সারির ভুক্তিগুলোর কে গুণিতক থাকলে কে গুণিতক যোগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ বলতেছে চিন্তা করো এটা হচ্ছে তোমার কাছে একটা নির্ণায়ক ছিল। এখন ওই নির্ণায়কের দেখো এইখানে একটা আমি কি করছি, মানে ধরো এই যে এই দ্বিতীয় সারির সাথে কে দিয়ে গুণ করে প্রথম সারির সাথে যোগ করে দিছি। দ্বিতীয় সারির সাথে কে যোগ করলে কি হচ্ছে? কে এ টু, তাহলে এ ওয়ান প্লাস কে এ টু। সেম ভাবে কে বি টু, বি ওয়ান প্লাস কে বি টু, সি ওয়ান প্লাস কে সি টু। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমরা যখন সামনে নির্ণায়ক সলভ করবো তখন দেখবো বারবার লাগবে। আচ্ছা, এবার আসো ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্স জিনিসটা কি? ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। কখনো যদি দেখো কোন বর্গ ম্যাট্রিক্স এ এর নির্ণায়ক ইকুয়ালস টু যদি 0 হয় তবে ওই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। কোন বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয় সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো। ওকে? যেমন ধরো এখানে একটা एग्जांपल দিছে 7 8 56 বিয়োগ 4 14 56 অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এর মান কত আসতেছে? 0 আসতেছে। সুতরাং এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। 5 তেরং 65 বিয়োগ 6 10 60 তাহলে হচ্ছে কত? 5 থাকতেছে। এটাতে যেহেতু ডিটারমিনেন্ট অফ বি 0 না, সুতরাং এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স না, এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই যে এখন চলে আসো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স এর কনসেপ্টে। ইনভার্স ম্যাট্রিক্স এটা হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট প্রশ্ন। কয়েকটা ভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করা শিখবো, যেটা হচ্ছে আমাদের সামনে বারবার কাজে লাগবে। আচ্ছা, এইখানে হচ্ছে দেখো একটা 2 বাই 2 ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করে দেওয়া আছে। এই সূত্রটা একটু নোট ডাউন করে রাখবা। এটা এমসিকিউ তে খুব কাজে লাগে, এমনকি রিটেনেও কাজে লাগবে যদি একটা 2 বাই 2 ম্যাট্রিক্স দেওয়া থাকে। বাট আমাদের রিটেনের প্রশ্ন দেওয়া থাকে মেইনলি হচ্ছে 3 বাই 3 ম্যাট্রিক্সের। ঠিক আছে? তো 2 বাই 2 ম্যাট্রিক্সের যদি কখনো ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে তখন এই সূত্র দিয়ে করবা। কিভাবে? চিন্তা করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে কি এ বি সি ডি, এরকম একটা ম্যাট্রিক্স আছে। সবার আগে এর ডিটারমিনেন্টটা বের করে ফেলবা। ডিটারমিনেন্টটা কি? এডি মাইনাস বিসি। এই যে দেখো এডি মাইনাস বিসি, এডি মাইনাস বিসি। এরপরে হচ্ছে ম্যাট্রিক্সটাকে জাস্ট একটু রিকম্বিনেশন করে দিবা। কিভাবে রিকম্বিনেশন? এর জায়গায় ডি কে নিবা, ডি এর জায়গায় এ কে নিবা। অর্থাৎ এই দুইজনের মধ্যে ইন্টারচেঞ্জ হবে। এই দুইজনের মধ্যে কি হবে? ইন্টারচেঞ্জ হবে। আর বি আর সি এর পজিশন ঠিক থাকবে, বাট তাদের আগে একটা করে মাইনাস চিহ্ন চলে আসবে। তাদের আগে একটা করে মাইনাস চিহ্ন চলে আসবে। বোঝা গেছে? তাহলে 2 বাই 2 ম্যাট্রিক্স কিভাবে বের করবা? যেমন ধরো এই एग्जांपलটাই চিন্তা করো। বলতেছে আচ্ছা এই বি एग्जांपलটা চিন্তা করো। চিন্তা করো যে বি ইনভার্স বের করতে বলছে তোমাকে। তাহলে কি করবা? সবার আগে 1 ডিভাইডেড বাই 5 দুগুণা 10 বিয়োগ 3 4 12। তাহলে 10 থেকে 12 গেলে থাকে -2। এরপর আমি কি বলছি? 2 আর 5 ইন্টারচেঞ্জ হবে। তাহলে 5 এর জায়গায় 2, 2 এর জায়গায় 5 চলে আসলো। এরপর হচ্ছে 4 আর 3 এর জায়গায় জাস্ট চিহ্নটা চেঞ্জ হবে -3। তাহলে এটা হচ্ছে কি আমার বি এর ইনভার্স ম্যাট্রিক্স। বুঝা গেছে? ওকে, এতটুকু তাহলে আমাদের। এরপর আসে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স জিনিসটা কি? ধরো আচ্ছা এটা আমি एग्जांपल দিয়েই বুঝাই, একদম যখন প্রবলেমটা সলভ করি তখনই বুঝাই। প্রবলেমটা সলভ করার সময় অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স কথাটা আসবে তখন বোঝাচ্ছি, হ্যাঁ? আর এখানে বিপরীত ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো একটু পড়বা। এটা যেহেতু বোর্ডে আসে না, এটা আমি দেখাচ্ছি না, সামনে বোর্ডে আসে এরকম একটা প্রবলেম দেখাচ্ছি।
তারপর আসলে ক্রেমারের নিয়মেও দেখাবো আমি প্রবলেম, প্যারা নাই। আচ্ছা, এরপর হচ্ছে সমীকরণের মাধ্যমে আছে, এইটাও দেখাবো। এখানে হচ্ছে নির্ণায়কের কিছু এক্সাম্পল আছে, এগুলাতে আমরা পরে যাব। আগে হচ্ছে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা একটু শিখে নিই। এখানে একটা ইম্পর্টেন্ট প্রবলেম হইতে পারে। এটা বলতেছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হলে এর বিপরীত যোগ্যতা নির্ণয় করো, বিপরীত যোগ্যতা নির্ণয় করো। এখন বিপরীত যোগ্যতা তুমি কিভাবে নির্ণয় করতে পারবা? দেখো, এ একটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স, সুতরাং এ ম্যাট্রিক্সটি বিপরীত যোগ্য। বিপরীত যোগ্য হবে না কখন? দেখো, যদি এই ম্যাট্রিক্সটা একটা তোমার ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কি হবে? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তাহলে আমি যখন 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করব, নিচে কি বসাই? ডিটারমিনেন্টটা বসাই না, মান নির্ণয় করে। অর্থাৎ এই যে 4 8 32 বিয়োগ 5 7 35 -3 বসাই। ঠিক আছে, এই -3টা বসাইতাম। যদি এখানে যে 0 চলে আসতো তাহলে 1/0, 1/0 হলে কি হয়ে যেত? এটা একটা অসংজ্ঞায়িত মান চলে আসতো না? এই জন্য বলতেছে, যদি কখনো কোনো একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, সেই ম্যাট্রিক্সটাকে ইনভার্স ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্স থেকে ওই ম্যাট্রিক্সের জন্য ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না। যেহেতু এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, সুতরাং এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমি বের করতে পারবো। বোঝা গেছে? যেমন ধরো এরপর এক্সাম্পল, 6 2 12 3 4 12। দেখো তো, এটার ডিটারমিনেন্ট অফ বি অর্থাৎ মডুলাস অফ বি মান কত আসছে? 0 আসছে। সুতরাং এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। বি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, সুতরাং বি ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য নয়। কারণ বি ইনভার্স 1 সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ তুমি যখন এই ম্যাট্রিক্সে এখানে মান বসালে ঠিক আছে, এখানে কত আসবে? -4, আর এখানে হচ্ছে -5, এখানে হচ্ছে -7, এখানে হচ্ছে -8। এই জিনিসটা থাকলো তো, বাট এইখানে তো 1/0 আছে। 1/0 থাকা মানে কি? একটা অসংজ্ঞায়িত মান চলে আসে। এই জন্য বলতেছি কি, এটাকে তুমি চাইলেও ইনভার্স করতে পারবা না। আচ্ছা, নির্ণায়কের অনেক প্রবলেম দেখানো লাগবে, নাহলে পারবা না। নির্ণায়কে আমরা পরে যাচ্ছি। সবার আগে হচ্ছে আমরা ইনভার্স ম্যাট্রিক্স গুলো একটু শিখে নিই। আচ্ছা, সবার আগে আসো 10 নাম্বার প্রশ্নে। 10 নাম্বার প্রশ্নটাতে কি বলছে? নিচের ম্যাট্রিক্স গুলোর বিপরীত যোগ্যতা নির্ণয় করো। অর্থাৎ সবার আগে সবগুলোর ব্যতিক্রমী ও এই যে এটার ডিটারমিনেন্ট অফ এ বের করবা, এটার ডিটারমিনেন্ট অফ বি বের করবা, এটার ডিটারমিনেন্ট অফ এ বের করবা, এটার ডিটারমিনেন্ট অফ সি বের করবা। ঠিক আছে? তো বের করার পর দেখবা এটা কি বিপরীত ব্যতিক্রমী ম্যাট্রিক্স নাকি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় তাহলে ইনভার্স করা যাবে না, অর্থাৎ অযোগ্য। যদি 0 না হয় তাহলে যোগ্য। আচ্ছা, আমার একটু, হ্যাঁ, যদি 0 না হয় সেই ক্ষেত্রে কি হবে? এটা অবশ্যই ইনভার্স বের করা যাবে। আচ্ছা, এরপর আসে 11 নম্বর প্রবলেমে। 11 নম্বর প্রবলেমটাও মাঝে মধ্যে 2 মার্কে আসে। দেখো কি বলতেছে? বলতেছে ব্যতিক্রমী হলে x এর মান নির্ণয় করো। অর্থাৎ ব্যতিক্রমী মানে কি? এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মান কত? 0। অর্থাৎ এই ম্যাট্রিক্সের মান কত? 0। তাহলে x + 5 5 3 x - 9 ইকুয়ালস আমি কত বলতে পারবো? 0 বলতে পারবো। এবার আসো মান নির্ণয় করি। x + 5 * x + 9, x + 5 * x - 9 মাইনাস 3 5 এ 15 ইকুয়ালস টু কত? 0। তাহলে কি থাকতেছে? x² - 9x + 5x - 5 নং 45 -15 ইকুয়ালস টু 0। তাহলে x² - 4x - 60 ইকুয়ালস টু 0। এরপর হচ্ছে কি করতে হবে? এখানে আমাকে মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে 5 12 60, সরি 4 15 60। এটা কিভাবে করে? 6 10 60 করা যায়, তাই না? x² - 10x + 6x - 60 ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমি x কমন নিই, x - 10 - 6 x - 10, না, এখানে হচ্ছে প্লাস হবে, প্লাস ইকুয়ালস টু 0। তাহলে কি থাকতেছে আমাদের? x - 10 * x + 6, অর্থাৎ x এর দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে -6। তাহলে এখান থেকে হচ্ছে এই যে 11 নম্বর প্রবলেমের সলিউশন কি? x এর মান যদি -6,
এবং +10 হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। এই ম্যাট্রিক্সটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো আস্তে ধীরে। এখন বলতেছে যে দেখো, এরপর হচ্ছে আমরা ডিরেক্ট বোর্ড প্রবলেমে চলে যাচ্ছি। দেখো 13-3 দেখি, এটা যেহেতু আসছে বোর্ডে। 13-3 দেখো। এখন এই একটা ম্যাট্রিক্স রে আমি যেভাবে ইনভার্স ম্যাট্রিক্স করা শিখাবো, এই মানে টাইপের সবগুলাতে একইভাবে করতে পারবো। হ্যাঁ, আচ্ছা এখন দেখো 13-3টা দেখো একটু। এখানে বলতেছে এ 0 1 2 1 2 3 3 1 1 এটা দেওয়া আছে। সবার আগে এর ডিটারমিনেন্ট অর্থাৎ মান নির্ণয় করে ফেলতে হবে। ডিটারমিনেন্ট অফ এ বের করতে হবে। তাহলে ডিটারমিনেন্ট অফ এ যদি আমি বের করি 0 এর সাপেক্ষে কিভাবে বের করতে হয় দেখাচ্ছি। 0 এর সাপেক্ষে যখন মান বের করব ওরা সবাই কাটা, তাহলে বাকি থাকবে 2 একে 2 মাইনাস 3 একে 3। এরপর হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস বলতে ভুলে গেছি। ধরো এখানে ভুক্তি আছে অনেকগুলা। হ্যাঁ, ধরো a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। তাহলে এইখানে সূত্রের একটা কনসেপ্ট আছে যে প্রথম ভুক্তিটার মান হচ্ছে পজিটিভ, এরপরটা হচ্ছে নেগেটিভ, এরপর পজিটিভ জিগজ্যাগ পদ্ধতি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আমি যদি প্রথম ভুক্তিটার জন্য প্লাস ধরি, তাহলে দ্বিতীয় ভুক্তিটার জন্য কি ধরতে হবে? মাইনাস ধরলাম। এরপর হচ্ছে -1 এর সাপেক্ষে যদি আমি ক্যালকুলেশন করি, এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে বাকি থাকতেছে কি 1 একে 1 মাইনাস 3 তিরিকা 9। ঠিক আছে, এরপর আবার প্লাস, তাহলে এই 2 এর সাপেক্ষে যদি আমি করি ওরা বাদ, তাহলে এই 2 এর সাপেক্ষে যদি আমি করি তাহলে হচ্ছে 1 একে 1 মাইনাস 3 দুগুণা 6 1 মাইনাস 6। তাহলে কত থাকতেছে দেখো -1 মাইনাস 1 থেকে 9 গেলে থাকে -8 -1 আছে +8, তাহলে হচ্ছে 2 তে 1 থেকে 6 গেলে থাকে -5, তাহলে -5 দুগুণা 10, তাহলে -11 থেকে +8 গেলে থাকে হচ্ছে -3। তাহলে এটা হচ্ছে আমার ডিটারমিনেন্ট অফ এ। এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করার কয়েকটা স্টেপ আছে, স্টেপগুলো আমি একটু বলি। ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে ডিটারমিনেন্ট অফ এ অথবা বি যেটা দেওয়া থাকুক ওইটা বের করতে হবে। দ্বিতীয় স্টেপে হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ মানে কি নতুন আরেকটা ম্যাট্রিক্স বানাতে হবে। নতুন আরেকটা ম্যাট্রিক্স বানাতে হবে প্রত্যেকটা ভুক্তির সাপেক্ষে নতুন আরেকটা ম্যাট্রিক্স বানাতে হবে তোমাকে। দেন হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সটা হবে এইরকম, তোমার হচ্ছে 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, আর এখানে থাকবে অ্যাডজয়েন্টমেন্ট অফ এ, অ্যাডজয়েন্টমেন্ট অফ এ এইটা থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আসো আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ। এবার আসো দ্বিতীয় স্টেপ, অ্যাডজয়েন্টমেন্ট অফ এ কিভাবে বের করব। সবার আগে আমরা একটা নতুন ম্যাট্রিক্স তৈরি করব। নতুন ম্যাট্রিক্সটা কিভাবে তৈরি করব? তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে ম্যাট্রিক্সটাকে এখানে আবার একটু নোট ডাউন করি। 0 1 2 1 2 3 3 1 1 এইটা। এটা প্রত্যেকটা ভুক্তির জন্য নতুন করে একটা উপাদান বের করতে হবে, অর্থাৎ নতুন করে a11 a12 এগুলো বের করতে। তাহলে আচ্ছা আমি একটু এখানে দেখাই। a11 যদি আমি নতুন করে বের করি তাহলে প্রথমটা কি প্লাস, তাহলে 0 এর সাপেক্ষে আমি যদি বের করি তাহলে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে বাকি থাকে 2 একে 2 বিয়োগ 3 একে 3, 2 একে 2 বিয়োগ 3 একে 3, তাহলে থাকতেছে -1। আচ্ছা এরপরে আসো, এটা কি 0 ছিল আমাদের? ওহো, তাহলে 0 এর সাপেক্ষে হলে এখানে কি হবে? 0 হবে না? তাহলে 0 হলে কি হচ্ছে আমাদের? 0 এর সাপেক্ষে করলে তো এটা 0। তাহলে 8 থেকে 10 গেলে থাকে হচ্ছে -2। আচ্ছা, -2 পাইছি এখানে। কারণ 0 ইনটু সামথিং মানে কি 0। আচ্ছা, তবে এইখানে একটু তফাৎ হচ্ছে, এইখানে কিন্তু এই 0 কে আর মাল্টিপ্লাই করা যাবে না। আগে দেখো প্রত্যেকটা যেই ভুক্তির সাপেক্ষে আমরা উপমেট্রিক্সের ডিটারমিনেন্ট বের করছি সেই ভুক্তিটাকেও গুণ দিছি।
বাট এবার কিন্তু যে ভুক্তির সাপেক্ষে বের করব সেই ভুক্তিকে আর গুণ দেওয়া যাবে না। ঠিক আছে? তাহলে 0 সাপেক্ষে গুণ দিতে 0 সাপেক্ষে বের করতে বাট 0 কে গুণ দিচ্ছি না। সিমিলারলি আসে A12 বের করব। 1 এর সাপেক্ষে বের করব। শুধুমাত্র প্লাস মাইনাসের মাইনাসটাকে নিলাম আমি। 1 এর সাপেক্ষে যখন করব এই দেখো এই কলাম বাদ এই সারি বাদ। তাহলে বাকি থাকে 1 1 1 বিয়োগ 3 3 9 1 বিয়োগ 9 তাহলে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 8 তারপর আসে A13 A13 বের করি। তাহলে এই 2 এর সাপেক্ষে করলে এই কলাম বাদ এই সারি বাদ। তাহলে 1 1 1 বিয়োগ 3 দুগুণা 6 1 বিয়োগ 6 তাহলে বাকি থাকতেছে হচ্ছে -5 তারপর A21 বের করব। তাহলে আবার মাইনাস সূত্রের এই সারি বাদ এই কলাম বাদ। তাহলে 1 1 1 বিয়োগ 2 1 2 1 1 1 বিয়োগ 2 1 2 তাহলে হচ্ছে মাইনাস মাইনাসে +1 A22 তাহলে এইটার সাপেক্ষে বের করলে এই কলাম বাদ এই সারি বাদ। তাহলে 0 একে 0 মাইনাস 3 দুগুণা 6 তাহলে -6 তারপর A23 A23 টা যদি আমি বের করি A23 টা যদি আমি বের করি A23 তাহলে হচ্ছে আবারও হচ্ছে সূত্রের মাইনাস তাহলে এই 3 এর সাপেক্ষে যদি আমি করি এই কলাম বাদ এই সারি বাদ 0 একে 0 মাইনাস 3 একে 3 তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 এরপর আসে A31 A31 যদি আমি বের করি আবার সূত্রের প্লাস এটার সাপেক্ষে বের করলে ওরা বাদ তাহলে 3 একে 3 3 2 দুগুণা 4 তাহলে -1 A32 বের করি আবার সূত্রের মাইনাস তাহলে এবার তাহলে 0 -2 মাইনাসে মাইনাসে +2 এরপর A33 বের করি 0 বিয়োগ 1 -1 তাহলে আমরা যে নতুন A ম্যাট্রিক্সটা পাচ্ছি নতুন A ম্যাট্রিক্সটা কি পাচ্ছি দেখো তো এক নাম্বার A11 মানে হচ্ছে -1 A12 মানে হচ্ছে +8 A13 মানে হচ্ছে -5 A21 মানে হচ্ছে 1 A22 মানে হচ্ছে -6 A23 মানে হচ্ছে +3 A31 মানে হচ্ছে -1 A32 মানে হচ্ছে +2 A33 মানে হচ্ছে -1 তাহলে এইটা হচ্ছে আমাদের নতুন ম্যাট্রিক্সটা A ম্যাট্রিক্স এখন এটার যদি অ্যাডজয়েন্টমেন্ট অফ A বের করি জাস্ট কি করে দিতে হবে ট্রান্সপোজ করে দিতে হবে ট্রান্সপোজ মানে কি সারিটা কলাম কলামটা সারিতে কনভার্ট হয়ে যাবে তাহলে কি আছে দেখি -1 1 -1 8 -6 2 -5 3 -1 তাহলে এটা হলো আমাদের অ্যাডজয়েন্টমেন্ট অফ তাহলে ইনভার্স A ইনভার্স 1 এবার আসো থার্ড স্টেপ 1 ডিভাইডেড বাই ডিটারমিন্যান্ট অফ A অ্যাডজয়েন্টমেন্ট অফ A তাহলে ডিটারমিন্যান্ট অফ A পাইছিলাম 1 ডিভাইডেড বাই -2 আর অ্যাডজয়েন্টমেন্ট অফ A কত পাইলাম -1 1 -1 8 -6 2 -5 3 -1 এবার তুমি চাইলে -2 দিয়ে পুরোটাকে ভাগ করতে পারো আর ভাগ না করলেও চলবে আনসারে এতটুকুতে রেখে দিলেও চলবে কি করলাম আচ্ছা এবার আসো আনসারটাকে একটু মিলানোর ট্রাই করি হ্যাঁ কত জানি 13-3 এই যে এই আনসারটাই জাস্ট ওরা হচ্ছে ভাগ দিয়ে লেখছে আর কি আনসারটাকে একটু মিলাই
এই যে দেখো -2 দিয়ে ভাগ দিলে মাইনাস হবে প্লাস হাফ, তারপর হচ্ছে মাইনাস হাফ, তারপর হচ্ছে প্লাস হাফ, এবার -2 দিয়ে -4 +3 -1, এই যে -4 +3 -1, সো 5/2 -3/2 প্লাস হাফ। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে তোমরা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করবা। ঠিক আছে, 13 এর 1 2 3 প্রত্যেকটা প্রবলেম হচ্ছে এইভাবে করবা। 13 1 2 3 প্রত্যেকটা প্রবলেম এইভাবে করবা। আচ্ছা, এবার আসো 14 তে কোনো কিসের মানে প্রবলেম নাই, মানে বোর্ডের প্রবলেম নাই। 14 3 নাম্বারটা একটু দেখো, এই জিনিসটা দেখতে একটু সুন্দর। বলতেছে কি a ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স দেওয়া আছে f অফ x ইকুয়ালস টু এইটা এবং f অফ a ইকুয়ালস টু 0 হলে, আসো এই প্রবলেমটা নিয়ে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, তাহলে কি বলতেছে a ইকুয়ালস টু 1 to 4 - 3, 1 to 4 - 3, আর বলতেছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 11i, x স্কয়ার প্লাস 2x মাইনাস 11i এবং f অফ a ইকুয়ালস টু 0 হলে a ইনভার্স বের করো, এবং f অফ a ইকুয়ালস টু 0 হলে a ইনভার্স অর্থাৎ এটার বিপরীত ম্যাট্রিক্স বের করো। ওকে, সব ওকে। তাহলে দেখো এখানে দেওয়া আছে f অফ x, f অফ x ইকুয়ালস টু এই ইকুয়েশন, তাহলে অতএব f অফ a হলে কি হবে, x এর জায়গায় যে যে জায়গায় x ছিল ওই জায়গায় a হবে, তাহলে a স্কয়ার মাইনাস 2a মাইনাস 11i ইকুয়ালস টু কত বলে দিছে, 0। অর্থাৎ এই পুরাটা থেকে সবার আগে আমি একবার দেখাইছিলাম না এরকম একটা প্রবলেম, সবার আগে a স্কয়ার বের করবা, দেন হচ্ছে এই ইকুয়েশনটা বের করবা। এই ইকুয়েশনটা ইকুয়ালস টু যদি 0 হয় সেই ক্ষেত্রে হচ্ছে তুমি এরপর ইনভার্স ম্যাট্রিক্সটা ইজিলি বের করে ফেলতে পারবা। ওকে, পথ দেখাই দিলাম, বাকিটা নিজে করে ফেলবা। আচ্ছা, এবার আসো ক্রেমারের নিয়মে আমরা একটা বিপরীত ম্যাট্রিক্স করা ট্রাই করি। এটা অনেক আগের বই, তো এখানে প্রবলেম বোর্ড টোড দেওয়া নাই একদমই বলতে গেলে। যেমন ধরো, বাট ক্রেমারের প্রবলেমগুলো এখন ইদানিং খুব বেশি আসে, আমরা যখন টেস্ট পেপার করবো তখন আবার দেখবা। তো দেখো, আর হচ্ছে আমরা ওই যে নির্ণায়কের যেই বড় বড় প্রবলেম আছে না, ওই যে মানে এ বি সি ডি এগুলা দিয়ে যে প্রবলেম, এগুলো হচ্ছে ডিরেক্ট টেস্ট পেপার থেকে সলভ করবো। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে যদি মন চায় একটা দুটো দেখাবো, টেস্ট পেপার করলেই হবে। আচ্ছা, এবার দেখো এখানে 15 নাম্বারটা একটু দেখাই। এখন সবার আগে বলতেছে যে এই ম্যাট্রিক্সটাকে ক্রেমারের নিয়মে সলভ করতে। তাহলে আসো সলভ করি। সবার আগে আমরা ম্যাট্রিক্সটাকে সাজাই। হ্যাঁ, তাহলে ম্যাট্রিক্সটাকে আমি যে লিখে লিখতে পারি, x এর সহগগুলা 3 6 9 2 4 8 1 3 4, এটাকে যদি দেখো মানে আমি জাস্ট দেখাচ্ছি আর কি, x y z ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে 3 7 11। অর্থাৎ এই জিনিসটাকে চাইলে আমি এইভাবে লিখতে পারি, কারণ দেখো এই পুরোটাকে যদি এক্স ওয়াই জেড এর সাথে যে এই ম্যাট্রিক্সটাকে গুণ করি আমি এইটাই পাবো। এরপর হচ্ছে ইকুয়ালস টু এইটা আছে। ওকে, জাস্ট হচ্ছে আমি একটা ম্যাট্রিক্স ফর্মে সাজাইছি। ওকে, তাহলে এইখান থেকে আমি ধরে নিলাম এই যে আমার ম্যাট্রিক্সটা পাইছি এটা হচ্ছে আমার একটা ডি ম্যাট্রিক্স। এই যে এটাকে আমি ধরে নিলাম ডি ইকুয়ালস টু এটা 3 2 1 6 4 3 9 8 4, এটা ইকুয়ালস টু কত, 3 7 11। তাহলে সবার আগে আমি যদি দেখো ক্রেমারের নিয়মের প্রবলেম হচ্ছে সবার আগে ডিটারমিনেন্ট অফ ডি বের করতে হবে, ডিটারমিনেন্ট অফ ডি বের করতে হবে, স্টেপ 1। এরপর হচ্ছে ডিটারমিনেন্ট অফ এক্স, স্টেপ 3 ডিটারমিনেন্ট অফ ওয়াই, এরপর হচ্ছে স্টেপ 4 ডিটারমিনেন্ট অফ জেড। ওইখান থেকে হচ্ছে আমরা এক্স ওয়াই জেড বের করব, এক্স ওয়াই জেড, কারণ এখানে তোমাকে বলতেছি যে এক্স ওয়াই জেড এর মান বের করো, সমাধান করো, এক্স ওয়াই জেড এর মান বের করো। তাহলে আসলে সবার আগে ডিটারমিনেন্ট অফ ডি বের করি। তাহলে এটা যেহেতু একটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে আমরা খুব ইজিলি ডিটারমিনেন্ট অফ ডি বের করতে পারবো। ডিটারমিনেন্ট অফ ডি ইকুয়ালস টু আমি চাইলে কি লিখতে পারি, ফার্স্ট অফ অল 3 এর সাপেক্ষে যদি করি, 3 এর সাপেক্ষে করলে হচ্ছে এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে হচ্ছে 4 4 16 বিয়োগ 3 8 24, 16 বিয়োগ 24 মানে কত,
4 4 16 3 8 24 তাহলে হচ্ছে -8। ঠিক আছে, এরপর হচ্ছে সূত্রের মাইনাস, এরপর হচ্ছে 2 এর সাপেক্ষে, তাহলে এই 2 এর সাপেক্ষে যদি করি এটা বাদ, তাহলে 4 6 24, 4 6 24 মাইনাস 3 9 27, এরপর হচ্ছে প্লাস 1 এর সাপেক্ষে যদি করি তাহলে হচ্ছে এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে 6 টা 48 বিয়োগ 4 9 36, 48 বিয়োগ 36, তাহলে মাইনাস 3 8 24, এরপর হচ্ছে 24 থেকে 7 গুলো হচ্ছে -3 প্লাস 6, তারপর হচ্ছে 48 থেকে 36 গুলো হচ্ছে 12 প্লাস 12, তাহলে থাকতেছে হচ্ছে -24 থেকে 18 গুলো থাকে হচ্ছে -6, তাহলে ডিটারমিনেন্ট অফ ডি পেয়ে গেলাম। এবার শুধু ডিটারমিনেন্ট অফ এক্স বের করব। ডিটারমিনেন্ট অফ এক্স বের করব। দেখো এখন ডিটারমিনেন্ট অফ এক্স, তখন হচ্ছে ডিটারমিনেন্ট অফ এক্স যখন বের করবা, এই যে এটা কি ছিল আমার এক্স এর কলাম ছিল না, এটা হচ্ছে আমার এক্স এর কলাম, এটা হচ্ছে আমার ওয়াই এর কলাম, এটা হচ্ছে আমার জেড এর কলাম। যখন আমি ডিটারমিনেন্ট অফ এক্স বের করব, এই কলামের সবাইকে সরাইয়া এই কলামের সবাইকে বসাই দেব। যখন আমি ওয়াই বের করব, ওয়াই এর সবাইকে সরাই দিয়ে তাদের বসাবো, জেড বের করার সময় জেড এর সবাইকে সরাই দিয়ে তাদেরকে বসাবো। তাহলে আসলে সবার আগে ডিটারমিনেন্ট অফ এক্স বের করি। তাহলে আসলে সবার আগে সরাই দিই, কি আছে 3 7 11, তাহলে এক্স এর কলামের জায়গায় কি চলে আসবে 3 7 11, আর ওয়াই এর জেড এর কলামগুলো সেম থাকবে 2 4 8 1 3 4, 2 4 8 1 3 4। ওকে, এবার আসলে খুব সহজে আমরা ডিটারমিনেন্টটা বের করে ফেলবো। ফার্স্ট অফ অল 3 এর সাপেক্ষে যদি বের করি, 4 4 16 বিয়োগ 3 8 24, এরপর হচ্ছে সূত্রের মাইনাস 2 এর সাপেক্ষে করলে এই কলাম বাদ এই সাইড বাদ, 4 7 28 বিয়োগ 3 11 33, আচ্ছা প্লাস 1 এর সাপেক্ষে করলে 7 8 56 বিয়োগ 4 11 44, 56 বিয়োগ 44, তাহলে কি থাকতেছে 16 থেকে 24 গুলো হচ্ছে -8, মাইনাস 3 8 24, মাইনাসে মাইনাসে প্লাস 5 দুগানা 10, তারপর হচ্ছে 6 56 থেকে 54 গুলো 8 প্লাস 8, তাহলে এইখানেও থাকতেছে কত -6। তাহলে এবার আসো ডিটারমিনেন্ট অফ ওয়াই বের করি। এবার হচ্ছে এক্স আর জেড সেম থাকবে, ওয়াই এর জায়গাতে চেঞ্জ হবে। তাহলে এক্স কি ছিল 369, ওয়াইটা চেঞ্জ হয়ে 3711 হলো, 369 369, আর ওয়াই এর কলামটা চেঞ্জ হয়ে বসবে হচ্ছে 3711, আর জেড যেমন ছিল তেমনই থাকবে। তাহলে এবার আসো আবার ডিটারমিনেন্ট বের করি। তাহলে 3 এর সাপেক্ষে যখন আমি বের করব, 3 এর সাপেক্ষে যখন আমি বের করব, এই কলাম বাদ এই হিসাবে 4 7 28 বিয়োগ 3 11 33, সূত্রের মাইনাস 3 এর সাপেক্ষে যখন বের করব, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে 4 6 24 বিয়োগ 3 9 27, 24 বিয়োগ 27, আর হচ্ছে 1 এর সাপেক্ষে যখন বের করব, এই সারি বাদ এই কলাম বাদ, 6 11 66 বিয়োগ 7 9 63, 63 বিয়োগ 63, 6 11 66 বিয়োগ 7 9 63, তাহলে কত থাকতেছে -5, তাহলে -15, তারপর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 9 হচ্ছে 3, 12 থেকে 15 গুলো থাকে হচ্ছে -3। তাহলে ডিটারমিনেন্ট অফ ওয়াই গেল। এবার সব ডিটারমিনেন্ট অফ জেড। আচ্ছা, এবার আসো ডিটারমিনেন্ট অফ জেড যদি আমি বলি, এবার হচ্ছে এক্স আর ওয়াই সেম থাকবে। তাহলে এক্স ছিল 369 আর ওয়াই ছিল হচ্ছে 248, আর জেড এর কলামের সবাই চেঞ্জ হয়ে বসবে হচ্ছে 3711, 3711। এবার আসো ডিটারমিনেন্ট বের করি। ফার্স্ট অফ অল 3 এর সাপেক্ষে যদি করি, এই কলাম বাদ এই হিসাবে, তাহলে 4 11 44 বিয়োগ 7 8 56, সূত্রের -2, এটা 6 11 66 বিয়োগ 7 9 63, 3 এর সাপেক্ষে যদি করি 6 48 বিয়োগ 4 9 36, তাহলে 44 থেকে 56 গুলো থাকে হচ্ছে -8 মানে 3 8 24, তারপর হচ্ছে 66 দিয়ে 63 হলে 3 -6, তারপর হচ্ছে 48 থেকে 36 গুলো হচ্ছে 12, 3 12 36, তাহলে
36 থেকে 34 গুলো থাকে হচ্ছে +2। এবার আসো x y z বের করব। তাহলে x হচ্ছে কিভাবে বের হবে? x মানে হচ্ছে dx ডিভাইডেড বাই d। dx কোনটা? এই যে ডিটারমিনেন্ট অফ y মানে হচ্ছে dx। এটা মানে হচ্ছে dx, এটা মানে হচ্ছে dy, আর এটা মানে হচ্ছে dz। তাহলে dx ডিভাইড বাই d। তাহলে dx কত? -6, d কত? -6, তাহলে হচ্ছে 1। dy y কত? dy ডিভাইডেড বাই d। dy কত? -3, এটা কত? -6, তাহলে হচ্ছে হাফ। z কত? dz ডিভাইডেড বাই d, তাহলে হচ্ছে 2 ডিভাইডেড বাই -6 -1/3। আনসার মিলছে? জানি না কত। 14 3, 14 4। x কত? 1 হাফ -1/3। 14 3 না, 15 3। শিট, 15 4, 15 4। এই যে x কত আসবে? 1/3 হাফ। উল্টা আসলো যেমন আনসার, এখানে কি উল্টা বসাইছে? 1/3 হাফ 1, আনসার তো সেমই আছে, বাট x এর জায়গায় z, z এর জায়গায় আর z এর জায়গায় x এর মানটা কেন? 1/3 হাফ 1, 1/3 হাফ 1। আরেকবার একটু চেক দিয়ে দেখি তো। 1/3 হাফ 1, x এর মান আসে, ডিটারমিনেন্ট অফ x কত? -6, d এর মান কত? মাইনাস। আবার একটু ক্যালকুলেশন, -3 আর 24, 24 থেকে 7 হচ্ছে -3, মাইনাস হচ্ছে +6, আর হচ্ছে 48 থেকে 36 গুলো হচ্ছে 12, 48 থেকে 36 গুলো হচ্ছে 12, তাহলে 12 6 18, 18 থেকে 24 গুলো হচ্ছে -6, তাহলে d এর মান হচ্ছে -6। তাহলে এরপর হচ্ছে তুমি একটু ক্যালকুলেশন করে দেখো, আমার তো মনে হয় না কোথাও ভুল হইছে। আনসার ভুল থাকতে পারে, তো সলিউশনের সাথে একটু ওই যে সমাধান বইয়ের সাথে আনসারটা একটু মিলাই নিও, হ্যাঁ? 6 -6 দিয়ে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে -6 দিয়ে ভাগ করলে হচ্ছে 1, -3 কে যদি আমি -6 দিয়ে ভাগ করি হচ্ছে হাফ। y এর মানটা ঠিক আছে, z এর মানটাও ঠিক আছে, বাট এক্সচেঞ্জ হয়ে গেল x আর z এর ক্ষেত্রে। তো এটা একটু তুমি কম্পেয়ার করে নাও, ওই বইয়ের সলিউশনের সাথে মিলে নিয়ে এখানে একটু উল্টাপাল্টা দিতে পারে। আমার মনে হয় না কোথাও ভুল হইছে। আচ্ছা, এরপর আসো 16 নম্বর যে প্রবলেম। আচ্ছা, তো এরপরে দেখো, বুঝতে পারলাম কেন? আচ্ছা, তো এইখানে একটু দেখো, তোমার ক্র্যামারের যে প্রবলেমটা, প্রবলেম সলভিং এইখানেও দেওয়া আছে একটু। এই যে দেখো, আমি যে কথাটা বলছি ওই প্রসেসে দেখবা এখানে সলভ করতেছে। এই যে দেখো, এই যে x ইকুয়ালস টু কি dx বাই dy ইকুয়ালস টু dy বাই dz মানে কি dz বাই d। তাহলে দেখো dx এর কি কি হচ্ছে? সবার আগে হচ্ছে আমি ইকুয়েশনটাকে এই যে দেখো কিভাবে সাজাবো। দুইটা ম্যাট্রিক্স হবে, একটা হচ্ছে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। এই যে a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, এইখানের যে ডিটারমিনেন্টটা পাবো এটা হচ্ছে আমার d এর মান। এটা কিসের মান? d এর মান। আর এই যে দেখো যখন আমি dx বের করব, a1 a2 a3 এর জায়গায় কি চলে আসছে? d1 d2 d3, d1 d2 d3, আর y এর কলাম আর z এর কলাম কিন্তু সেমই আছে, তাহলে এখানে আমি dx পাবো। আর এখান থেকে হচ্ছে দেখো, এই যে দেখো যখন dy বের করতেছি y এর কলামটা চেঞ্জ হয়েছে, যখন দেখো x বের করতেছি x এর কলাম চেঞ্জ, যখন dy বের করতে y এর কলাম চেঞ্জ, যখন dz বের করতেছি z এর কলাম চেঞ্জ। তো কোথাও ভুল হওয়ার কথা না, একটু ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশনে একটু ভুল হইলেও হইতে পারে। এইটা গেছে আমাদের ক্র্যামারের পদ্ধতিটা গেল, হ্যাঁ? এবার আসো, এবার আসো বিপরীত ম্যাট্রিক্স। আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান।
তো যে জিনিসটা হচ্ছে ওই যে প্রবলেম আছে দেখো। এখন দেখো বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে তুমি কেমনে সমাধান করবা? সবার আগে এই যে তোমার কাছে এরকম ইকুয়েশন দেওয়া থাকবে। এরকম তিনটে ইকুয়েশন দেওয়া থাকবে এক্স ওয়াই জেড এর। তো এখান থেকে হচ্ছে ওই একটু আগে যেভাবে আলাদা করছিলা এরকম একটা ম্যাট্রিক্স ফর্মে আলাদা করবা। ম্যাট্রিক্স ফর্মে আলাদা করার পর এই জিনিসটা পুরোটাকে ধরে নিলা এ, আর এটা যদি এক্স ওয়াই জেড এটাকে এক্স ধরে নিলা আর এটাকে ধরে নিলা বি ধরে নিলা। তো এইখান থেকে হচ্ছে তোমাকে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হবে। কি ম্যাট্রিক্স বের করতে হবে? ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। কেমনে বের করবা দেখাচ্ছি। আচ্ছা এই যে দেখো, এই যে ক্র্যামারের প্রবলেমের সলিউশন ডি ডিএক্স বের করছে, ডিওয়াই বের করছে, ডিজেড বের করছে, দেন হচ্ছে এখান থেকে এক্স ওয়াই জেড আলাদা করে পেয়ে গেছে। ওকে। আর এই যে দেখো নরমাল ইনভার্স ম্যাট্রিক্স দেখাইছিলাম না যেভাবে বের করে, ফার্স্ট হচ্ছে এই যে ডিটারমিনেন্ট অফ বি বের করছে। এই যে দেখো সবার আগে ডিটারমিনেন্ট অফ বি বের করছে, দেন হচ্ছে অ্যাডজয়েন্ট অফ বি বের করছে, দেন হচ্ছে 3 নাম্বার স্টেপে গিয়ে ম্যাট্রিক্সটা বের হয়ে গেছে, আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা বের হয়ে গেছে। আচ্ছা 16 নম্বর প্রবলেমটা যেহেতু এখানে কোনো বোর্ড প্রবলেম নাই, আমরা হচ্ছে আনসার মিলাইতে পারতেছি না, তো আমরা হচ্ছে একদম টেস্ট পেপার থেকে সলভ করবো। হ্যাঁ, এরকম প্রবলেম। তো আমরা আরেকটা জিনিস স্কিপ করছিলাম, ওই স্কিপকৃত প্রবলেমে একটু যাই। আমরা হচ্ছে নির্ণায়ক বের করাটা দেখাই নাই এখনো। তো আমরা আসলে দু একটা নির্ণায়কের প্রবলেম একটু সলভ করি। কয়েকটা এক্সাম্পল থাকার কথা, এটা অনেক পুরান বই তো দেখতেছি না তেমন। আচ্ছা তাহলে হচ্ছে আমরা একদম বোর্ড প্রশ্নে চলে যাই, বোর্ড থেকেই দেখাবো। এখানে যেহেতু নাই, কেতাব স্যারের বইয়ে ছিল, এই বইটাতে তো দেখতেছি না তেমন কোনো প্রবলেম। এক্সারসাইজ থেকে করলে হচ্ছে তোমার ধরো এখানে আমি প্রবলেম মিলাইতে। আচ্ছা আমি একটু জেনারেলাইজড নিয়মগুলো বলে দিই। এখানে কিছু নিয়ম আছে, নিয়মগুলো এই বইয়ে দেখতেছি না আমি, তোমার বইয়ে থাকবে নতুন বই যেহেতু। আচ্ছা তো দেখো, সবার আগে ধরো নির্ণায়ক সলভ করার ক্ষেত্রে তোমার সবসময় মনে রাখতে হবে যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারি বরাবর তোমার কি করতে হবে? ওয়ান আনতে হবে। যে কোনো একটা কলাম অথবা যে কোনো একটা সারির সকল ভুক্তিকে তোমার ওয়ান বানাতে হবে। ওয়ান থেকে হচ্ছে আমরা হচ্ছে যে কোনো দুইটা ভুক্তিকে আমরা জিরো বানাই ফেলবো বিয়োগ করার মাধ্যমে, দেন হচ্ছে আরেকটা ভুক্তির জন্য কাজ করব। এটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন থাকবে। যতগুলো নির্ণায়কের প্রবলেম আছে সবগুলো আমরা এইভাবে সলভ করব। তো আমি একটু যদি ওপেন করার ট্রাই করি, যে এখানে মনে ওপেন করা ছিল। বাট এটা হচ্ছে আমার কিসে ওপেন করা নাই।
আচ্ছা, তো দেখো এখান থেকে আমি যদি আগে ইম্পর্টেন্ট টাইপগুলো নিয়ে একটু আলোচনা করি, তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও গুণ এখান থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে। এই যে সিটিজি বোর্ড, একটু তাকাও এখানে, চট্টগ্রাম বোর্ড 19, 21, 22, 23 অর্থাৎ অটোপাসের বয়স ছাড়া বাকি সব সময় এখান থেকে প্রশ্ন আসছে। তো বুঝতে পারতেছো কোয়ার খতে বেশি আসছে, গতে একটু কম আসছে। তো চট্টগ্রাম বোর্ড তোমার জন্য হচ্ছে সব মানে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট হচ্ছে 1 নাম্বার টাইপ। 1 নাম্বার টাইপ হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সিটিজি বোর্ড 21-এ একটা প্রশ্ন আসছে তোমার এখান থেকে, একটা 2 মার্কের একটা প্রশ্ন আসছিল এখান থেকে, 2 মার্কের একটা প্রশ্ন। তারপরে আসো সিটিজি বোর্ড 19-এ, এটা হচ্ছে একটা লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। টাইপ 1 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার। এটা হচ্ছে 1 স্টার, মানে এগুলো হচ্ছে 2 মার্কের জন্য 2 স্টার, মানে 2 স্টার বলা যায় 2 মার্কের জন্য, ফর 2 মার্কস। এটাও ফর 2 মার্কস, আর হচ্ছে 4 মার্কস, 4 and 2, 2 and 4। আচ্ছা, টাইপ 4 ইম্পর্টেন্ট না লেস ইম্পর্টেন্ট? টাইপ 5 এইখানেও দেখো, এই যে সিটিজি বোর্ড 21, 22, 23 প্রত্যেক বছরই প্রশ্ন আসছে, তাহলে এইটাও তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ হতে যাচ্ছে। তারপর আসো টাইপ 6। টাইপ 6 এ দেখো 21, 22, 23 টানা প্রশ্ন এসেছে 4 মার্কের জন্য, এটাও 3 স্টার। এটা হচ্ছে সিটিজি বোর্ডের জন্য 2 স্টার। এটা সিটিজি বোর্ডের জন্য 3 স্টার। এটা সিটিজি বোর্ডের জন্য 1 স্টার। ঠিক আছে, তো মেইনলি হচ্ছে তোমাকে সবগুলো পড়তে হবে। তো ফার্স্ট অফ অল 1 নাম্বার টাইপটা যদি একটু দেখো, 1 নাম্বার টাইপ তোমাকে কি বলতেছে, এই একটা মেট্রিক এ ইকুয়েশন 1 2 3 বি দেওয়া আছে, এখন বলতেছে এ বি গুণ করে ট্রান্সপোজ করো, তাহলে গুণ পারো না, এ আর বি কে গুণ করবা, গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো ওটাকে ট্রান্সপোজ করে দিবা, শেষ, আনসার। ওকে, এবার আসো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে কি করছে দেখো, পি একটা ম্যাট্রিক্স, কিউ একটা ম্যাট্রিক্স, পি আর কিউ গুণ করছে আগে, পি আর কিউ গুণ করার পর ট্রান্সপোজ করছে, দেন কি, আচ্ছা ফার্স্ট অফ অল কি করছে, পি আর কিউ গুণ করবা, গুণ করার পর যেই ম্যাট্রিক্সটা আসবে ওইটাকে ট্রান্সপোজ করে দেবে, লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এবার আসো রাইট হ্যান্ড সাইডে, পি কে ট্রান্সপোজ করবা, কিউ কে ট্রান্সপোজ করবা, দেন হচ্ছে কিউটি আগে পিটি পরে দিয়ে গুণ করবা, কিউটি ম্যাট্রিক্স আর পিটি ম্যাট্রিক্স কে গুণ করবা, গুণ করার পর দেখবা সেম আসে কিনা। এই যে দেখো সবার আগে পি কিউ ট্রান্সপোজ করে একটা ম্যাট্রিক্স পাইছে, দেন কিউ কে ট্রান্সপোজ করছে, পি কে ট্রান্সপোজ করছে, কিউটি পিটি বের করছে, বের করার পর গুণ করে আরেকটা ম্যাট্রিক্স পাইছে, ম্যাট্রিক্স করার পর দেখা যাচ্ছে কি দুইটা ম্যাট্রিক্সের রেজাল্ট সেম, সুতরাং এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের 2 নম্বর। এগুলো যেহেতু আমি অলরেডি দেখাই ফেলছি এই জন্য আমি দেখাচ্ছি না, যেগুলো আমি দেখাই নাই ওইগুলো হচ্ছে নতুন করে দেখাবো। এবার আসো 3 নম্বর প্রবলেমটাতে। 3 নম্বর প্রবলেমটাতে কি করছে দেখো, বলতেছে যদি x ইকুয়ালস টু 7 হয়, তাহলে x ইকুয়ালস টু 7 হলে এইটার মান কত হয়ে যাবে, 10 হবে, এটা হবে 9, এটা হবে 11। ঠিক আছে, তাহলে আমাদের নতুন আরেকটা ম্যাট্রিক্স হয়ে গেল না, এই যে নতুন ম্যাট্রিক্সটা কি এইটা। তারপর বলতেছে কি কিউ স্কয়ার মাইনাস 5q প্লাস 3i3, এইগুলো আমি অলরেডি করাই ফেলছি। তাহলে সবার আগে এটা যেহেতু একটা কিউ ম্যাট্রিক্স, কিউ স্কয়ার কেমনে বের করবা, কিউ ইনটু কিউ করবা, দেন হচ্ছে কিউ স্কয়ার মাইনাস 5q প্লাস 3i3 বের করবা, যোগ বিয়োগ করবা, দেখবা আনসার মিলে যাবে। তাহলে এটা 3 নম্বর প্রবলেমটা আমাদের গেল। এবার আসো 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেমে কি করতেছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে এইটাও পারবা, 4ও পারবা, 4ও ইজি একটা প্রবলেম। 5 পারবা, 6 পারবা, 7 পারবা, 8 পারবা। 9 নাম্বারটা একটু দেখো তো, এগুলো পড়াই নাই, কি শর্তে দুইটি ম্যাট্রিক্স যোগ ও গুণ করা সম্ভব, বলছিলাম কিনা যে দুইটি ম্যাট্রিক্স যোগ করার জন্য ম্যাট্রিক্স দুটির ক্রম একই হতে হবে,
ম্যাট্রিক্স দুইটার ক্রম একই হতে হবে। আর গুণ করার জন্য কি বলছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এই যে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হলে আমি কি করতে পারবো, গুণ করতে পারবো। বোঝা গেছে? দশ পারবা, 11 পারবা, 12 পারবা, 13 পারবা, 14 সহজ, 15 দেখো তো 15 কি বলতেছে, দুইটি ম্যাট্রিক্স গুণনযোগ্যতা, এটাও বলে ফেলছি অলরেডি। তারপরে খ নাম্বার পারবা। এগুলো সব সহজ প্রশ্ন, তাই না? এই জন্য বলি ম্যাট্রিক্স খুবই সহজ। ম্যাট্রিক্স মধ্যে শুধুমাত্র নির্ণয়টা একটু কঠিন, এছাড়া বাকি সবই সহজ। এগুলো সব পারো, খুবই সহজ সহজ প্রবলেম। কি হলো, আমার পেজ হাওয়া হয়ে গেল কেন? শিফট দিয়ে কি করলাম? আচ্ছা, তো দেখো সিটিজ বোর্ডে 21 ম্যাট্রিক্স ও নির্ণয় একের মধ্যে পার্থক্য পারবা। প্রদত্ত সমীকরণ জুড়ে চলকসমূহ সহগগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স, অর্থাৎ এই যে, অর্থাৎ সহগগুলি দ্বারা গঠিত ম্যাট্রিক্স বুঝো নাই, অলরেডি দেখাই ফেলছি। এক্স এর সহগের ম্যাট্রিক্স কি হবে, 1 2 3, ওয়াই সহগ কি আছে 3 1 2, জেড এর সহগ কি আছে 2 3 1, তাহলে গঠিত ম্যাট্রিক্স হয়েছে না? এটা হচ্ছে তোমার সেই এম ম্যাট্রিক্স। এখন এম স্কয়ার বের করতে পারবে না, এম ইনটু এম করবা, এম স্কয়ার বের হয়ে যাবে, দেন হচ্ছে এই ইকুয়েশনটাকে বের করে ফেলবা। খুবই সহজ। আচ্ছা, 21 নাম্বারটা কি বলতেছে, বলতেছে হচ্ছে a ইকুয়ালস টু 1 2 3 বি, এইটা পারবা, বিয়ে বের করো, এগুলা তো সিম্পল প্রশ্ন, এগুলো পারবা। 22 পারবা, 23ও পারবা। এগুলোর মধ্যে যদি কোনোটা না পারো তুমি আমার বলবা। এগুলো খুবই সহজ প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন এগুলো সব। এই যে নরমাল ইনভার্স ম্যাট্রিক্স বের করাটা, তো দেখো মোটামুটি টাইপ একে আর বোঝানোর কিছু নাই নতুন করে। টাইপ একের প্রত্যেকটা প্রবলেমই খুবই সহজ, তাও আমি একবার করে রিভিউ করলাম। খুবই সহজ সহজ প্রবলেম, এগুলো প্রত্যেকটা প্রবলেমই পারবা, না পারার মতো কিচ্ছু নাই। এরপর আসলে টাইপ 2টাতে আসে একটু। টাইপ 2, টাইপ 2 তে কি বলতেছে দেখো, বলতেছে ম্যাট্রিক্সের ট্রেস সংক্রান্ত। তাহলে ট্রেস মানে কি বলছিলাম, কর্ণ বরাবর সবাইকে যোগ করে দাও। তাহলে বলতেছে পি প্লাস কিউ ম্যাট্রিক্সের ট্রেস, তাহলে সবার আগে পি আর কিউ কে যোগ করবা, করলা, যোগ করার পর যেই প্রধান কর্ণ পালা সবাইকে যোগ করো, 4 3 7, 7 4 11, শেষ, ম্যাট্রিক্সের ট্রেস বের হয়ে গেছে। আর কিছু আছে জানার? খুবই সহজ না? এরপর আসো 2 নম্বর। 2 নম্বর কি বলতেছে, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 0 সমীকরণে বাস্তব মূল নিয়ে এ ট্রেস নির্ণয় করো। আচ্ছা, তাহলে তোমাকে সবার আগে কি বলতেছে, ডিটারমিনেন্ট অফ এ বের করো। ডিটারমিনেন্ট অফ এ বের করো। এখন ডিটারমিনেন্ট অফ এ তুমি কেমনে বের করবে, নির্ণয় করতে হবে। এখন নির্ণয় কেমনে করতে হবে দেখো, তুমি যদি একটা কাজ করো, এই যে দেখো, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর সবাইকে যদি যোগ করে দাও, তাহলে দেখো তো কি আসে। ধর সারি বরাবর সবাইকে আমি যোগ করলাম, তাহলে সারি বরাবর সবাইকে যদি আমি যোগ করি, 3 প্লাস এক্স প্লাস 4 প্লাস 1 কত আসতেছে, 5 3 8, 8 প্লাস এক্স আসতেছে না? তাহলে আমি একটা কাজ করলাম, নতুন সারি বানালাম আর ওয়ান প্রাইমকে, আর ওয়ান প্রাইম ইকুয়ালস টু আমি লিখতেছি আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। এর মানে কি দেখো তো, 8 প্লাস এক্স, এটাও কি হয়ে যাবে 8 প্লাস এক্স, এটাও কি হয়ে যাবে 8 প্লাস এক্স। তাহলে আমার নতুন ইকুয়েশনটা কি দাঁড়ালো, এই ইকুয়ালস টু আমি বলতে পারতেছি না 8 প্লাস এক্স, 8 প্লাস এক্স, 8 প্লাস এক্স। আর সারি দেখো, আমি শুধুমাত্র চেঞ্জ করছি প্রথম সারিতে, দ্বিতীয় আর তৃতীয় সারিতে চেঞ্জ করিনি, তাহলে তারা যেমন ছিল তেমনই থাকবে। 4 1 প্লাস এক্স 3 1 3 4 প্লাস এক্স।
এরপর হচ্ছে তুমি কি করতে পারো এখান থেকে দেখো তো 8 প্লাস এক্স কমন নেওয়া যায় না? 8 প্লাস এক্স যদি তুমি কমন নাও তাহলে কি থাকতেছে? 1 1 1। কি বলছিলাম যে আমরা যে কোনো একটা নির্ণায়ক যখন বের করব, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর আমরা 1 নিয়ে আসার ট্রাই করব। দেখো তো আমরা একটা সারি বরাবর কি চলে আসছে? সবাই 1 চলে আসছে না? তাহলে এরপরে দেখো আমরা কি করতে পারি? সারি বরাবর যখন 1 চলে আসছে, এরপরের লাইনটাকে আমি কি করতে পারি? C1 প্রাইম ইকুয়ালস আমি চাইলে লিখতে পারি C1 C2, অর্থাৎ ১ নাম্বার কলাম থেকে ২ নাম্বার কলামকে বিয়োগ করব। তাহলে ১ থেকে ১ গেলে কত থাকে? 0। ৪ থেকে এইটা গেলে কত থাকে? 3 - x। ১ থেকে এইটা গেলে কত থাকে? -2। এরপর সিমিলারলি C2 প্রাইম ইকুয়ালস টু কি লিখব? C2 C3, অর্থাৎ ২ নম্বর কলাম থেকে ৩ নাম্বার কলামকে বিয়োগ দেব। তাহলে ১ থেকে ১ গেলে কত থাকে? 0। 1 + x থেকে 3 গেলে কত থাকে? x - 2। 3 থেকে 4 + x গেলে কত থাকে? -1 - x থাকে। আর এখানে কি আছে? 1 3 4 প্লাস x আছে। এবার দেখো জিনিসটা ইজি হয়ে গেছে। এবার দেখো আমি যদি এই সারির সাপেক্ষে যদি মান নির্ণয় করি, 0 সাপেক্ষে করলে 0 আসবে, 0 সাপেক্ষে করলে 0 আসবে, 1 এর সাপেক্ষে শুধুমাত্র করা যাবে। তাহলে 1 এর সাপেক্ষে যদি আমি করি, তাহলে এই কলাম সারি বাদ এই কলাম বাদ, তাহলে 3 - x -1 - x, তারপর হচ্ছে এটা -2 x - 2, তাই না? এখানে একটা মাইনাস চিহ্ন আসবে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি? এরপর হচ্ছে মাইনাসে মাইনাস, মাইনাস হচ্ছে +2 x - 2। আরো শর্টকাট করে ফেললাম। এবার আসে ক্যালকুলেশন করি। 8 প্লাস এক্স তাহলে হচ্ছে 3 3 3x প্লাস x প্লাস x স্কয়ার প্লাস 2x মাইনাস 4। এই যে দেখো, এরপর যদি এই যে এইরকম একটা ইকুয়েশন চলে আসবে, এইরকম একটা ইকুয়েশন থেকে এই যে দেখো আমি যে যেরকম দেখালাম, এরপর জাস্ট ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে তোমার আনসার। আচ্ছা আমি দেখাই দিই, পরেও পারবা না। x স্কয়ার 3x থেকে -2x, তাহলে এটা কাটা, তাহলে বাকি থাকতে হচ্ছে -4 -3 -7 -8। তাহলে তাহলে এইটা ইকুয়ালস টু আমাদের কিছু কি বলছিল হ্যাঁ দেখো ডিটারমিনেন্ট অফ a ইকুয়ালস টু 0 বলছিল না? তাহলে এই পুরোটা ইকুয়েশনের মান কি? ডিটারমিনেন্ট অফ a। তাহলে এইটা ইকুয়ালস আমি কি বলতে পারি? 0 বলতে পারি। তাহলে আমার কাছে কি আছে? x + 8, x স্কয়ার - 8 মানে কি? x স্কয়ার - 8 মানে হচ্ছে a স্কয়ার মানে b স্কয়ার, অর্থাৎ x + 4 x - 4। না সরি, এটা তো 8 আছে। তাহলে 8 টা কি লেখা যায়? আরে কি লিখছে দেখি। ক্যালকুলেশন কি কোথাও ভুল হইছে? x স্কয়ার -1 আসার কথা। 3 কে -3, তারপর হচ্ছে -x -x স্কয়ার x। হ্যাঁ ঠিক আছে তো। এখানে হচ্ছে একটা জিনিস ভুল করছি। যখন আমি আড়াআড়ি গুণ করতেছি, এইটা ইনটু এইটা মাইনাস -2 ইনটু x - 2, -2 ইনটু x - 2, তাহলে মাইনাসে মাইনাসে +2 ইনটু x - 2। তাহলে এটা হয়ে যাবে আমার -4 আর -7 আসে। উম, ওদের তো -7ই আসার কথা। এটা প্লাস -8 না, -7 আসবে।
7 আসতেছে। এই যে ক্যালকুলেশন করো একটু, মাইনাসে মাইনাসে +2 -4, তাহলে দিলাম -4, তাহলে -4 -3 -7 আসে, তাহলে +1 কি -1 কিভাবে পাই? ওদেরও তো সেম, এই যে দেখো -2 -7 -2 ইনটু মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে +2, তাহলে 2 ইনটু x 2x 2 ইনটু -2 -4, তাহলে এখানে তো -4, তাহলে -4 আর এখানে আছে -3, তাহলে 4 -4 -3 -7 আসবে। এখানে একটু ভুল দিছে, ভুল দিছে, -7 আসবে, ঠিক আছে? এটা হচ্ছে টেস্ট পেপার থেকে একটু মিলাই নিও একটু। এখানে মেবি প্রবলেমটাতে আনসারে ভুল আছে, বা তুমি একবার ক্যালকুলেশন করে দেখো আনসার মিলে কিনা। যদি মিলে ওদের মতো তাহলে আমার ভুল, হয়তো আমার ক্যালকুলেশন ভুল হইতে পারে কোথাও। তো তুমি একবার নিজে আগে ট্রাই করো, হ্যাঁ? ক্যালকুলেশনটা মিলে আমার জানাও যে কি হয়েছে এখানে আলটিমেটলি। আমি ক্যালকুলেশন ভুল করছি, ওদের আর আমাদের ইকুয়েশন তো সেমই আছে। হয়তো বা এখানে হয় আমি যোগ বিয়োগে ভুল করছি, নাহলে ওরা যোগ বিয়োগে ভুল করছে। এখন তুমি দেখবা তোমার যোগ বিয়োগে কত আসে, নাহলে একটু টেস্ট পেপারের সাথে মিলাই নিও আনসারটা। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের টাইপ 2 পর্যন্ত গেলো। নেক্সট ক্লাস হচ্ছে আমরা টাইপ 3 থেকে স্টার্ট করব। ওকে, ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।